ভাবুন তো, এক পরাশক্তি নৌ অবরোধের ডাক দিল। আশা ছিল সব মিত্রদেশ পাশে এসে দাঁড়াবে। এই আলোচনাতেই আমরা দেখব কেন যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চে আজ এতটা একা হয়ে পড়ছে। শুরুটা হয়েছিল ট্রাম্প প্রশাসনের একটা সিদ্ধান্তে। তারা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের জন্য মিত্রদের ডাক দেয়। ওয়াশিংটন ভেবেছিল সবাই সমর্থন দেবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। কাছের বন্ধুদের কাছ থেকেই এলো প্রত্যাখ্যান। সবচেয়ে বড় ধাক্কাটা দিল দীর্ঘদিনের মিত্র ব্রিটেন। তারা এই প্রস্তাবে সরাসরি না করে দেয়। জার্মানির উত্তরও ছিল খুবই স্পষ্ট। ওয়াশিংটনের এক গুয়েমির জন্য তারা কোনো সামরিক পদক্ষেপে জড়াবে না। আর ফ্রান্স তো ছিল আরও এক ধাপ এগিয়ে। তারা উল্টো মার্কিন নেতৃত্বকেই চ্যালেঞ্জ করে বসে। ম্যাক্রন প্রস্তাবে ছিল একটি স্বাধীন প্রতিরক্ষা মিশন। সেখানে ভারত, স্পেন, ইটালির মতো ৩০টি দেশকে ডাকা হয়। এর লক্ষ্য ছিল একদম পরিষ্কার, যুদ্ধ নয়, শুধু বেসামরিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখা। মানে মার্কিন পরিকল্পনার ঠিক উল্টো। দেখুন, এই তালিকাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পশ্চিমা জোটের ফাটলটা আসলে কতটা গভীর। পশ্চিমা জোটের এই দ্বিধার সুযোগ নিতে এক মুহূর্ত দেরি করল না চীন আর রাশিয়া। চীন ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা। নিজেদের স্বার্থ রক্ষায় মাঠে নামে। তাদের খেলাটা ছিল অনেকটা 4D চেসের মতো। কূটনীতি আর অর্থনীতি, এই দুই অস্ত্র ব্যবহার করে বেইজিং বুঝিয়ে দেয় এই অবরোধ সবার জন্যই বিপদ। আসল কথা হল, এই অবরোধ শুধু প্রত্যাখ্যাতই হয়নি, এটা একেবারে অকার্যকরও প্রমাণিত হয়েছে। অবরোধের মধ্যে ১৪টা জাহাজ, যাদের বেশিরভাগই চীনের, শান্তিমতো হরমুজ প্রণালী পার হয়ে যায়। আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, তারা প্রতিশোধের ভয়ে কোনো হস্তক্ষেপই করতে পারেনি। এই একটা মাত্র ঘটনা আমেরিকার বিশ্ব ইমেজে ৩টে বড় ধরনের ফাটল ধরিয়ে দিল। প্রথমত, একক সুপার পাওয়ার হিসেবে তাদের দাবিটা মারাত্মকভাবে ধাক্কা খায়। আন্তর্জাতিকভাবে তারা প্রায় একঘরে হয়ে পড়ে। দ্বিতীয়ত, এটা স্পষ্ট হয়ে যায় যে বিশ্ব আর ওয়াশিংটনের একতরফা সিদ্ধান্ত চোখ বন্ধ করে মেনে নেবে না। আর তৃতীয়ত, এটা প্রমাণ হয়ে যায় যে মিত্ররা পাশে না থাকলে তাদের সামরিক শক্তিও আসলে সীমিত। এমনকি সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো পুরনো মিত্ররাও এখন চীন আর রাশিয়ার দিকে ঝুঁকছে। তাহলে পুরনো আর নতুন বাস্তবতার পার্থক্যটা কি দাঁড়ালো? ইরানের এই ঘটনাটা তো আসলে একটা লক্ষণ মাত্র। আসলে আমরা বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যে একটা বড়সড় পরিবর্তন দেখছি। পুরনো জোটগুলো ভাঙছে, উঠে আসছে নতুন ব্যবস্থা। আর তাই প্রশ্নটা উঠছে, তাহলে কি একক পরাশক্তির যোগ সত্যি শেষ? ভবিষ্যতের বিশ্বকে নেতৃত্ব দেবে কে?